আজকের গল্প নবনীতা দেবসেনের লেখা স্বপ্নের মতো। গাড়ি থেকে নেমেই মনটা ভালো হয়ে গেল। এত চমৎকার একটা বাসস্থান আমি কল্পনাই করিনি। যখন থেকে গাড়ি এই সবুজের ঢেউ খেলানো পাহাড়ে চড়েছে তখন থেকেই মনে একটা খুশি ছড়িয়ে পড়ছিল। কিন্তু শেষ পর্যন্ত যে বাড়িতে এসে গাড়িটা থামলো, সেটার মতো অপূর্ব কোনো বাংলো এতটা পথে আমার চোখে পড়েনি। দক্ষিণে থাকে থাকে নেমে গেছে নানা রকম ফুল আর বাহারি পাতার সাজে সাজানো বাগান। পশ্চিমে বড় বড় গাছের মধ্য দিয়ে প্রবেশপথ এসে গাড়ি বারান্দায় শেষ। এইসব চা বাগান অঞ্চলে যেমন হয়, কাঠের তৈরি খাস বিলিতি সাহেবি বাংলো। দুটি তলায় বিশাল বিশাল দুটি চওড়া বারান্দা, বাংলোর তিন দিক ঘেরা। আরও পিছন দিকে খানিক দূরত্বে গ্যারেজ, তার মাথায় সার্ভেন্ট কোয়ার্টার। সামনের বাগান ধাপে ধাপে নেমে হঠাৎ এক জায়গায় শেষ হয়েছে। সেখানে খাড়াই পাহাড় নেমে গেছে উপত্যকার দিকে। হঠাৎ পিছন থেকে একজন জিজ্ঞেস করলো, কি ডক্টর দেবসেন, বাংলো পছন্দ তো? অবাক কণ্ঠে দেবসেন বললেন, অপূর্ব, বর্ণনা করা যায় না। দূরে পুতুলের ঘরবাড়ির মতো অসমিয়া গ্রাম। খেলনার রেলগাড়ি চলে গেল ভূগোলের মডেলের মতো টোকো গাছের ফাঁক দিয়ে। আমি নড়তেই পারছি না। হঠাৎ পিছন থেকে আবার তিনি বললেন, চলুন উপরে চলুন, আপনার কামরাটা দেখে নেবেন। ওপরে উঠে এলাম। ঘরে ঢুকতে ইচ্ছেই করছে না। একটা মস্ত গাছ, ফুলে ফুলে গোলাপি। আবার তিনি বললেন, আপনার যা দরকার চেয়ে নেবেন। এই বেয়ারা, এই বাবুর্চি আর গাড়ির ড্রাইভার সবসময় আপনার সার্ভিসে রইল। এই হচ্ছে এয়ার কন্ডিশনের সুইচ, আর এটা কলিং বেল, আর এটা ফোন। এতটুকু বলেই ভদ্রলোক থমকে গেল। মনে হলো তার মুখের কথা বুঝি কোনো কারণে আটকে গেছে। মিস্টার আক্তার হোসেন কথাটা বলেই এলোমেলো এদিক ওদিক তাকাচ্ছেন। না, ঘরে তো কোনো ফোন নেই। বেয়ারা পাশেই দাঁড়িয়েছিল। সে বললে, না বাবু, কোনো ফোন নেই, কলিং বেলের লাইনও কাটা। হঠাৎ অবাক হয়ে তিনি জিজ্ঞেস করলেন, কেন? বেয়ারা এ কথার কোনো জবাবই দিল না। উল্টে বলল, সামনে চলুন, ওটা মাস্টার বেডরুম। মিস্টার আক্তার হোসেন বললেন, ঘরে নিশ্চয়ই কলিং বেল আছে, তাই তো? বেয়ারা মাথা নাড়িয়ে না বলল। তিনি বিরক্ত হয়ে বললেন, তাহলে মেম সাহেব তোমাদের ডাকবেন কি করে? বাবুর্চি বলল, ওই যে জানলা দিয়ে ডাকলেই আমরা শুনতে পাবো আর চলে আসব। কথা বলতে বলতে কফি এসে গেল। বারান্দায় চেয়ার টেবিলে বসে আরামে কফিতে চুমুক দিতে দিতে বাইরে তাকাচ্ছি। এমন বাংলোতে 3 দিন যে থাকতে পারবো, তাও ফ্রি, এটা ভেবে দারুণ ভালো লাগছে। কফি খেতে খেতে মিস্টার আক্তার হোসেন বললেন, ওপাশে নাগা হিলস, বুঝলেন, অরুণাচল প্রদেশ, আর এপাশে বার্মা বর্ডার। ওই গাছটার নাম হলং। কি বড় গাছ দেখেছেন? বেস্ট টিম্বার দেয়। আমি বললাম, এত চমৎকার বাড়িটাকে ম্যানেজ করেন কে বলুন তো? আক্তার হোসেন বললেন, কেন, এই গেস্ট হাউসের কেয়ারটেকাররা। বেয়ারা তাদের মুখের দিকে তাকিয়ে শুধু একটু হাসল। তারপর সে বলল, স্যার, এই বাংলোর পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন সব আমাদের দায়িত্ব। আর এখানে ভিআইপি কজন আসেন বলুন? যারা আসেন ওই একবেলা কি একদিন থেকেই চলে যান। এই তো কিছুদিন আগে পেট্রোকেমিক্যালের মিনিস্টার এসেছিলেন, তাও মাত্র একবেলার জন্য। তারপর তো এই যে মেম সাহেব এলো, এর মধ্যে আর কেউ আসেনি।
বেয়ারাটিকে দেখলেই বোঝা যায় ব্রিটিশ আমলের লোক। হাবভাবই আলাদা, যেমন গম্ভীর তেমনি রাশভারী, ধবধবে সাদা উর্দি, মোজাবিহীন সুজুতো চকচক করছে, মাথায় পাগড়ি। বড়ুয়া বলে, এটাই তো ভিআইপি বাংলো, তাই তো? এইখানে সারা বছর কটাই বা লোক আসে। তা ভালো, তা ভালো বলেই কথা এখানেই শেষ হলো। হঠাৎ মিস্টার হোসেন বললেন, আচ্ছা বেয়ারা, এখানে তো ভিআইপি হাতে গোনা আসে বছরে, তা সারা বছর তোমরা করো কি? এই প্রশ্নটা শুনে মনে হয় বেয়ারা খুব একটা খুশি হলো না। একটু তাচ্ছিল্যের সঙ্গে সে বলল, এই যে ঝাড় পোছ করি, পেতল পালিশ করি, বাগিচা সামলাই, এই আর কি। মিস্টার হোসেন ঠাট্টার সুরে বললেন, তা বেশ, সরকারি চাকরি, কাজ করো না করো, মজায় আছো, বেতন পাচ্ছ। হোসেন সাহেবের একথার কোনো উত্তর দিল না বেয়ারা। বলল শুধু, আপনাদের আর কিছু লাগবে? ঘরে ফ্লাক্সে ঠান্ডা পানি দিয়েছি, মেশিন আছে। আর ডিনার কি এইখানেই হবে? মিস্টার হোসেন বললেন, আরে না না, এখানে একা একা ডিনার খাবেন কি? ওনার ডিনার হবে আজকে ক্লাবে। হোসেন তরুণ অফিসার, উৎসাহে টকবক করছে। রবীন্দ্র জয়ন্তী পালনে তার ভূমিকাই বোধহয় প্রধান। আমাকে খুব যত্নমাত্তিক করছে এরা, সত্যি সত্যি যাকে বলে ভিআইপি ট্রিটমেন্ট। হোসেন বললেন, এখন যদি একটু বেরিয়ে আসতে চান, গাড়ি আছে, যেতে পারেন। আমার তো আপনাকে নিতে আসতে হবে সেই 6টায়, হাতে কিন্তু আপনার অনেক সময়। আমি বললাম, আরে না না, এখানটাই এত সুন্দর যে আর কোথাও যেতেই ইচ্ছে করছে না। সত্যি ঠিক যেন স্বপ্নের মতো। কথাটা শুনে বেয়ারার মুখে এক টুকরো হাসি ফুটল। এ কথাটি তার মনের মতো হয়েছে বলে মনে হয়। কফি হাতে বসে বসে কোম্পানির গল্প করতে লাগলেন মিস্টার হোসেন। তিনি খুব পুরনো নন। হোসেন সাহেবের বাংলো খানিকটা দূরে, আরেকটা সবুজ টিলার মাথায়। বেয়ারা বলল, কিছু যদি লাগে একটু হাঁক দেবেন, আমি সঙ্গে সঙ্গে হাজির হব। হোসেন বললেন, এটা অদ্ভুত যে কোনো কলিং বেল নেই। বলতে বলতেই তার চোখ দুটো আবার দেয়ালের দিকে তাকালো। পাখার আলোয় সুইচ বোর্ডে কলিং বেল আছে। তারপর চিৎকার করে বলল, আরে এই তো কলিং বেল। হোসেন সাহেব উঠে গিয়ে বেলটা টিপল, কিন্তু কোনো শব্দ হলো না। তারপরে নিজেই বলল, মনে হয় ডিসকানেক্টেড, তাই না? বাইরে চমৎকার বর্ষার মেঘমেদুর আকাশ, পাহাড়ি সবুজের ওপর তার ছায়া যে কি মনোময়। পশ্চিমবঙ্গে বসে কোনোদিনও তা জানা যাবে না। চোখের মুগ্ধতা আর কাটেই না। সেরা বাংলোটাই রেখেছে তারা ভিআইপিদের জন্য। আরও তো সরকারি কোম্পানি ছিল। প্রাইভেট কোম্পানিতে বাইরে থেকে যারা আসে টাসে তাদের যত্ন করাটা খুবই জরুরি। এটা একটা বিজনেস ট্যাকটিক্স। কথাটা শুনে হোসেন সাহেব একটু হাসলেন। তারপর বললেন, আপনার কিন্তু এটা প্রাপ্য, সেটা বুঝবেন। আমি বললাম, সে আপনি যাই বলুন হোসেন সাহেব, এত সুন্দর ভিআইপি ট্রিটমেন্ট আর এত ভালো বাংলো আমি কিন্তু নিজের খরচায় থাকতে পারতুম না। হোসেন সাহেব চলে গেলেন। উনি চলে যাবার পরেও মন্ত্রমুগ্ধের মতো আমি বারান্দাতেই বসে আছি। উপত্যকার ওপারে পাহাড়ের আবছা হয়ে যাওয়া ঢেউয়ের পরে ঢেউ চোখ যেন টেনে আটকে রেখেছে। বাগানের দিকে তাকাই। একটি জাপানি স্টাইলের ছোট বাগান চোখে পড়ল এবার। খানিক নিচে দক্ষিণ পূর্ব কোণে একটা ছোট ল্যাম্পপোস্ট, ছোট্ট একটা আঁকাবাঁকা নীল টালি বাঁধানো নকল নদী, তার উপরে খুদে খুদে লাল টুকটুকে সেতু। দেখে এত সুন্দর আমি যেন মুগ্ধ হলাম। হঠাৎ মনে হলো টেলিফোন বাজছে।
যে ঘরে ফোনের শব্দ হচ্ছে সেই ঘরের দিকেই উঠে গেলাম। ঘরে ঢুকতেই ফোনটা থেমে গেল। এই ঘরটা আমার ঘরের চেয়েও বিশাল, আর একটা সুন্দর বিছানা পাতা তাতে। এক কোণে আবার এর নিজস্ব ব্রেকফাস্ট রুম রয়েছে, কাচের জানলা ঘেরা। আমি সেদিকে এগিয়ে যাই। নূতন জিনিস এক্সপ্লোর করতে হবে তো। এত সুন্দর বাংলোতে আছি, আমি একা, আর কেউ নেই। আই অ্যাম দ্য মনার্ক অফ অল আই সার্ভে। বাথরুম ভেবে যে দৌড়টা ঠেলি সেটাই ড্রেসিং রুম, তার ওপাশে বাথরুম। ড্রেসিং রুমে ঢুকতেই সুন্দর একটা হালকা সুগন্ধ নাকে এলো। আরেকটা দৌড় ঠেলতেই অন্য একটা বেডরুমে ঢুকে পড়ি। এটাই মাঝখানের ঘর, ভারী সুন্দর, একবারে দৈত্যসজ্জা। এখানে কোনো সিঙ্গল বেডওয়ালা ঘর নেই এবং প্রত্যেকটা ঘরের সঙ্গেই বাথরুম। পাশের যে দরজাটা আধখোলা, তার ফাঁক দিয়ে আমার ঘরটাই দেখা যাচ্ছে। সব দরজায় ভারী ভারী পর্দা, কিন্তু লক করার কোনো ব্যবস্থা নেই। 3টে ঘরের মধ্যে অবাধে যাতায়াত করা যায়। আমার খুব আহ্লাদ হলো। যখন যে ঘরে খুশি ঘুরে ঘুরে থাকব। সব ঘরেই দিব্যি আলো জ্বলে, পাখা চলে, এয়ার কন্ডিশন আছে। খানিক সুইচ টেপাটেপি করে আবার বারান্দায় যাই। সার্ভেন্ট কোয়ার্টার আর বাংলোর মাঝে এক ফালি উপল বিছানো জমি। খুব বেশি দূর নয়, ডাকলেই ওরা শুনতে পাবে, এটা ঠিক। যেমন অতল নিঃশব্দ এই বাংলো। বাগানের শুকনো পাতা উড়লে বারান্দায় তার শব্দ পাওয়া যায়। সর্বক্ষণ একটা ঝিম ধরানো ঝিঝির ডাকে বাংলোটা ঘেরা। ঘরে এসে চিৎপটাং হয়ে শুয়ে পড়লাম, হাতে আমার ফোন। এবার আমি উঠি না। 3খানা কামরা ইন্সপেকশনের ফলে এখন ভিআইপি পরিশ্রান্ত, বিশ্রাম নিচ্ছে। দরজায় নক করলো কেউ। জিজ্ঞেস করতে জানা গেল বেয়ারা এসেছে, বলছে মেম সাহেব টেলিফোন এসেছে নিচের ঘরে। বড়ুয়া ফোনটা নিচেই ধরেছে। আমি ওর সঙ্গে নিচে যাই। খাবার ঘরে ফোন। হোসেন বলেছেন 6টার একটু আগে আমাকে তৈরি থাকতে, তিনি আসবেন নিতে। বারান্দার প্রেমে পড়ে গিয়ে নিজের ঘরটাকেই ভালো করে লক্ষ্য করিনি। এবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। দেওয়ালে বিলিতি গ্রামের শান্ত রঙিন 2টি দৃশ্য ফ্রেমে বাঁধাই অয়েল পেন্টিং। কোণে নাম সই করা আছে, টেড। বাধারে বিশাল একটা সাদা আলমারি, তাতে তালা ঝুলছে। অন্য ধারে ছোট্ট একটি আধুনিক স্টাইলের পালিশ করা ওয়ার্ড্রপ। সেটা এই ঘরে ঠিক মানাচ্ছে না, ওটাই আমার ব্যবহার্য। আর এদিকে ড্রেসিং টেবিল, বিশাল প্রমাণ সাইজের বেলজিয়াম গ্লাসের আয়নাটার ওপর নিচে বেশ দোলানো। এসব দেখতে দেখতে আমি বাথরুমে ঢুকি। গা ধুয়ে তৈরি হতে হবে। ঝকঝকে বাথটব, তাতে জল ভরতে শুরু করে দিই। হঠাৎ মনের মধ্যে অদ্ভুত একটা কথা উকি মারল। ওই যে আমার ঘরের মধ্যে তালা বন্ধ করা আলমারি আছে, তাতে কোনো কঙ্কাল ঠঙ্কাল নেই তো? দেখব মাঝরাত্রে হঠাৎ করে আমার মাথার কাছে দাঁড়িয়ে আছে। কথাটা ভেবেই আমি শিউরে উঠলাম। তারপর ভাবলাম, না, অন্য ঘরগুলোতেও ঢুকে আমাকে পরীক্ষা করতে হবে। সব ঘরেই কি তালাবন্ধ আলমারি আছে, নাকি শুধু এখানেই? যেমন ভাবা তেমনি কাজ। সঙ্গে সঙ্গে পাশের রুমে গিয়ে দেখলাম, হ্যাঁ, একটা আলমারি আছে। তার উত্তর দক্ষিণ পূর্ব দিকে খোলা যে মাস্টার বেডরুম, না, সেখানে কোনো আলমারি নেই। ড্রেসিং রুমে, না, ওখানে একটা আছে, কিন্তু তালা দেওয়া নেই। টানতেই খুলে গেল। ভেতরে সেই সুন্দর গন্ধ। কিছু কাঁচা তোয়ালে সেখানে ভাঁজ করা। না, কোনো ভূতটুত নেই।
যাক, নিশ্চিন্ত হয়ে আমি স্নান করতে ঢুকলাম। দারুণ ক্লাব, দারুণ ডিনার, সবই দারুণ। নামই সরকারি, এখনও বেশ দাপট আছে প্রাইভেট কোম্পানির দিনগুলো এখানে সম্পূর্ণ মুছে যায়নি। ফিরে এলাম, রাত তখন খুব বেশি নয়। এসব পার্টি থেকে 12টার মধ্যে ফিরতে পারাটা স্বাভাবিক, কিন্তু এখানে যে কাজ শুরু হয় ভোর 6টায়, শেষ হয়ে যায় দুপুর 3টেই, তাই রাত জেগে বেশিক্ষণ এখানে পার্টি চলে না। গাড়ি থেকে নেমে দেখি বেয়ারা বসে ঝিমুচ্ছে। আমি ঢুকতেই উঠে দাঁড়িয়ে সেলাম করলো, বলল, মেম সাহেব, আপনার বিছানা তৈরি, স্নান করবেন? জল তৈরি করব নাকি কিছু লাগবে? অমনি আমি বললাম, না না, কিছুই লাগবে না, শুধু আমার ঘরে 1 পট কফি রেখে দিয়ে যাও। আমি রাত পাখি, আমার সব কাজকর্ম রাত্রে, দিনের বেলায় মাথায় কিছুই ঢোকে না। রাত্রি জাগরণে আমার বিন্দুমাত্র কষ্ট হয় না। আমার কথা শুনে বেয়ারা চলে গেল। আমি উপরে গিয়ে বারান্দায় বসলাম। বাতাসে বনের গন্ধ, বনের শব্দ, কত রকম আশ্চর্য শব্দই যে শোনা যাচ্ছে, আমার খুব ভালো লাগছে। দূর কে এখন রবীন্দ্রনাথ আর আন্তর্জাতিক নিয়ে ভাববে? আমি বারান্দায় দাঁড়িয়ে থাকি, বাইরে ঘন অন্ধকার। এ বারান্দার প্রত্যেকটা আলো এখন জ্বলছে, নিচেও। এত আলোয় কি রাত্রির রূপ দেখা সম্ভব? সুইচ বোর্ডের দিকে হাত বাড়াই, একটা একটা করে আলো নেভাতে থাকি। হঠাৎ নিচ থেকে বেয়ারা চিৎকার করে ওঠে, বলে, মেম সাহেব কী করছেন? লাইটগুলো সব জ্বলবে রাত্রে, কোনো লাইট আপনি নেভাবেন না। বেয়ারার চিৎকারে আমি আকস্মিক একটু চিন্তিত হলাম। তারপরে ভাবলাম হয়তো সিকিউরিটি প্রবলেম। আর সত্যিই তো, জঙ্গলের মাঝখানে বাংলো, চারপাশে কিচ্ছু নেই। ওই রাস্তাটি দিয়েই শুধু সভ্য জগতের সঙ্গে যোগ। বাঘ ভাল্লুকের কৌতূহল হওয়া অস্বাভাবিক নয়। বাগানটা তো ঘোর অন্ধকার। ইতিমধ্যে বেয়ারা কফি ট্রে নিয়ে এসেছে। সে বললে, আমরা এখন শুতে যাচ্ছি মেম সাহেব, আর কি কিছু লাগবে? আমি তাদেরকে স্পষ্টত করেই শুতে যেতে বললাম, তোমরা যাও, যদি দরকার হয় জানলা খুলে ডাকবো। গুড নাইট বলে বেয়ারা চলে গেল। যাওয়ার আগে আবার পিছন ফিরে জিজ্ঞেস করলো, ম্যাডাম, সকালে কটায় চা দেব? আমি তার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বললাম, সকাল 6টায় দিও। তারপর সে জিজ্ঞেস করলো, আর ম্যাডাম ব্রেকফাস্ট? আমি বললাম, সেটা 7টায় দিও। তারপর গুড নাইট করে সে চলে গেল। বেয়ারা চলে গেল, নিচের দরজায় চাবি দেওয়ার শব্দ হলো। তারপর চারিদিকে স্তব্ধতা যেন চিৎকার করে উঠল। এত বড় বাড়িটায় আমি ছাড়া দ্বিতীয় কোনো প্রাণী নেই, একটা কুকুর পর্যন্ত না। ঘরে লেখার টেবিল, চেয়ার নেই। বিছানায় গুছিয়ে বসি কাগজপত্র নিয়ে। এয়ার কন্ডিশনের গুঞ্জন ছাড়া কোনো শব্দ নেই ভেতরে। বাইরের বনের আওয়াজ এ ঘরে আসে না। লেখায় মন দিই, লেখা এগুতে থাকে কফির গুঁতোয়। হঠাৎ একবার মনে হলো, যাই তো বাইরে গিয়ে অরণ্য পর্বতের নৈশ শোভা পরিদর্শন করে আসি। অনেকটা ব্যাপারটা আদি খেলার মতো ব্যাপার। এমন সুযোগ যদি জীবনে না পাই, সেরকম একটা ব্যাপার আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। বারান্দায় যেতে যেতে বাগানের দিকে এক ঝলক তাকিয়েই মনে হলো, জাপানি বাগানের ছোট্ট ল্যাম্পপোস্টগুলো সব আলো জ্বলছে, ভারী সুন্দর লাগছে। ভালো করে দেখব বলে রেলিংয়ে ভর দিয়ে তাকিয়েছি, দেখি হঠাৎ সব আলোগুলো নিভে গেল। আমি অবাক হয়ে নিজে বললাম, কই, জ্বলছে না তো? এক্ষুনি যে মনে হলো সবগুলো জ্বলছে। আমার মনের এতটাই ভুল, আমি চোখে ভুল দেখলাম। তারপরে মনে হলো ভোর 4টেই গাড়ি আসবে। দমদমে গিয়ে
প্লেন ধরতে হবে 5:30টায়। সেই তাড়ায় রাত্রে শুতেই যায়নি কাল। যদিও রাত্রি জাগরণে আমার কষ্ট নেই, তবু একেবারেই না শুলে স্নায়ুগুলো ক্লান্ত হয়। আবার এদিক ওদিক তাকাতেই পরক্ষণেই যখন আবার সেই জাপানি বাগানের দিকে তাকালাম, দেখলাম আলোগুলো সব জ্বলছে। টালির নদীতে নীল জলের আভা স্পষ্ট ফুটে উঠেছে। মুহূর্তের অন্যমনস্কতা ঘুচে যেতেই দেখি ফের আকাশ, বাগান সব অন্ধকার। নীল জল মুছে গেছে, বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। আমি খুব অবাক হলাম। জলের ওপরে সেই আলোটা খুব সুন্দর লাগছিল। ইচ্ছে করতে লাগলো বাগানে গিয়ে একটু বেরিয়ে আসি, কিন্তু বৃষ্টি পড়ছে, ভিজতে সাহস হলো না। ব্যাপারটা সশরীরে পরীক্ষার প্রচণ্ড একটা ইচ্ছে আমার উপর চেপে ধরল। ছাতা যখন নেই তখন এখান থেকেই দেখতে হবে। তাছাড়া জীবজন্তু আসতে পারে বাগানে রাত্রেবেলায়। দূরের উপত্যকাতে মাঝে মাঝে মিটমিট করে আলোর সারি জ্বলছে, বাঁশ রাস্তা আছে ওখানে। সেটাই দেখছি। হয়তো হয়তো সত্যিই সবটা আমার চোখের ভুল, কবির কল্পনা। সার্ভেন্ট কোয়ার্টারের সামনে বিশাল বড় একটা আলো। বেশ জন্তু জানোয়ারের ভয় আছে বলেই মনে হলো আমার। এমন সময়ে হঠাৎ কোথায় একটা মেশিন চলতে শুরু করলো, কেমন যেন ঘর ঘর শব্দ। আমি তাড়াতাড়ি ঘরে ফিরে যাই। ভাবলাম এয়ার কন্ডিশনটা বিগড়ালো নাকি। পরক্ষণেই দেখলাম না না, ঘরের মধ্যে কোনো শব্দ নেই। কান পেতে বুঝতে পারলাম শব্দটা অন্য কোথাও হচ্ছে। মনে হয় অন্য কোনো ঘরে আরেকটা এয়ার কন্ডিশন চালু হয়েছে। তাড়াতাড়ি আমি পাশের ঘরে যাই। কিরে বাবা, কোথায় লুজ কানেকশন আছে নাকি ভাবতে ভাবতে আমি পাশের ঘরে পৌঁছে গেছি, কিন্তু সেখানে দেখলাম কিছুই নয়। তারপরে গেলাম সেই মাস্টার বেডরুমে। পর্দা সরিয়ে দরজা খুলে দেখি সেখানে আলো জ্বলছে। অর্থাৎ বিকেলে আমি যখন এসেছিলাম আলো জ্বালিয়েছিলাম, যাওয়ার সময় নেভাতে ভুলে গেছি। কিন্তু এয়ার কন্ডিশন তো আমি চালাইনি, আর সেটা চলছেও না। আলোটা নেভাতেই ঘরে ঢুকতেই মনে হলো কোথাও ফোন বাজছে। এগিয়ে গিয়ে ফোনটা ধরি। মাউথপিসের মধ্যে একটা অদ্ভুত ঝিম ধরানো সুগন্ধ। কলকাতাতেও এমনই একটা সার্ভিস আছে যারা হপ্তায় হপ্তায় এসে ফোনে আতর মাখিয়ে যায়। আমি হ্যালো বললাম, কিন্তু কই ওদিকে তো কেউ কিছু বলছে না। তারপরে ভাবলাম নাকি এটাও আমার মনের ভুল, হয়তো ফোন বাজেইনি। বারবার কয়েকবার হ্যালো হ্যালো বলে আমি ফোনটা নামিয়ে রাখলাম। তারপর ভাবলাম নিশ্চয়ই কোনো মাতালের কাণ্ড। আমি আলো নিভিয়ে দিয়ে ফিরে আসলাম নিজের ঘরে। আমার ঘরের আলোটা পর্দার ফাঁক দিয়ে আটকোনা ঘরের মেঝেই এসে পড়েছে। পথ দেখতে অসুবিধে নেই, আলোটাকে ভারী সুন্দর দেখাচ্ছে। মেঝের ওপরে যেন একটা আলোর তৈরি ক্রুশ চিহ্ন। ফিরে যেতে যেতে মনে হলো টেলিফোনের সুগন্ধটা সারা ঘরে ছড়িয়ে পড়েছে। আবার ভাবছি ফোনটা কি বেজেছিল? না না, বাজেনি বোধ হয়। যেই লিখতে বসা অমনি মনে হলো ঝনঝন শব্দে জঙ্গলের বিচিত্র গুঞ্জন আর রাত্রির স্তব্ধতা ছিন্ন ভিন্ন করে দিয়ে টেলিফোন বাজল। তাড়াতাড়ি দৌড়াই ও ঘরে। পর্দা তুলে আলো জেলে দেখি কই, ঘর তো স্তব্ধ। এ ঘরে ফোন বাজছিল বলে তো মনে হচ্ছে না, কিন্তু ঘরটা এখন খুব ঠান্ডা হয়ে গেছে। এয়ার কন্ডিশন কি চলছে? আগেও তো একবার এসেছিলাম, কই তখন তো ঠান্ডা লাগেনি। পরক্ষণেই মনে হলো পাহাড়ি অঞ্চল, রাত বাড়লেই বুঝি ঠান্ডা বাড়ে। তবুও সাবধানের মার নেই। পন্থায় এয়ার কন্ডিশন যন্ত্রটা ভালো করে নজর করলাম, না অফ করাই আছে।
অথচ ঘর ঘর শব্দ হচ্ছে কোথাও একটা। সম্ভবত এখানে অন্য কোনো রকম যন্ত্র আছে, যেটা রাত্রে অটোমেটিক্যালি চালু হয়। বাগানের পাম্প নাকি বিজলির ডায়নামো, এরকম কিছু মনে হচ্ছে। হঠাৎ ছাদের ওপরে ইঁদুরের দৌড়াদৌড়ি ক্রমশ বাড়তেই লাগলো। খুটখাট খুটুর খুটুর শব্দ যেন হতেই আছে। কাঠের বাড়ির এই এক দোষ। ছাদ ভর্তি ইঁদুরের রাজত্ব। মনে হচ্ছে টেলিফোনটা সত্যিই আজকে জ্বালাবে। মনে হয় লিখতে আমায় দেবে না। এই ভেবে বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিই আর ভাবি কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে। বাথরুমের দরজাটা খুলতেই সেই বিকেলের মিষ্টি গন্ধটা নাকে আসলো। ভগবানই জানে কোন এয়ার ফ্রেশনার এরা ব্যবহার করে। ঘরে ঘরে নিশ্চয়ই স্প্রে করে গেছে সন্ধেবেলায়। ভালো করে প্রত্যেকটা ঘরের দরজা টেনে বন্ধ করে এসেছি এবার, যাতে টেলিফোন বাজলেও আমি শুনতে না পাই। আর বেশ পুরু বার্মাটিকের দরজা। মনে মনে ভাবলাম, না, অনেক তো ঘোরাঘুরি হলো, এবার লেখার একটা হিল্লে করতেই হবে। এমন সুযোগ আবার যে কবে পাবো কে জানে। আমার মনে হলো পুজো সংখ্যার লেখাটা এখানে বসে লিখলেই বুঝি ভালো হতো, কারণ কলকাতায় চেষ্টা করলেও তো এরকম নীরবতা পাওয়া মুশকিল। কিন্তু যেই খানিকটা এগিয়েছি অমনি মাথার মধ্যে ঝনঝন করে টেলিফোনের বাদ্যি আবার শুরু হলো। এবারে আমি মন ঠিক করেই যাই, রিসিভারটা নামিয়ে রেখে আসবো। গেলে তো একবারও দেখছি না যে ফোনটা বাজছে, অথচ লিখতে বসলেই কানের মধ্যে ক্রিং ক্রিং শব্দ। এই রকম টিলার ওপর নির্জন বাংলো বাড়িতে মধ্যরাত্রে ফোন বাজলে কি যে হবে সে যে থাকে সেই জানে। ছেলেবেলা থেকে যত ভূতের গল্প পড়েছি তাতে সব এই হয়, অথবা দোতলার জানলার কাছে ঠকঠক শব্দ, বা কাঠে কাঠে ঠকঠক শব্দ, এসবই তো গল্পে থাকে। এসব ভাবতে ভাবতে কাজ ফেলে রেখে উঠে পড়ি। বন্ধ দৌড় ঠেলতে ঠেলতে আর আলো জ্বালতে জ্বালতে বড় ঘরে যাই। ঢুকতে গিয়েই মনে হলো এদিক থেকে কেউ যেন এগিয়ে আসছে। কোনো রকমে আলোটা জ্বেলে ফেলি। হাতটা কেমন অস্থির হয়ে কাঁপছে। উল্টো দিকের মস্ত দেওয়াল আয়নায় দেখতে পাই আমি আমাকে। ঘর নিস্তব্ধ। ওই সুগন্ধই কেমন যেন মাথাটাকে ঝিম করে রেখেছে। টেবিলে রিসিভারটা নামিয়ে রেখে ঘরে ফিরে আসলাম। এবার শব্দ জব্দ, ফোন আর বাজবে না। সশব্দে নিঃশব্দে কোনো প্রকারেই না। ঘরে ফিরতে ফিরতে টের পাই এয়ার ফ্রেশনারের গন্ধটা কেমন যেন গা গুলোচ্ছে। বাঙালি ঘ্রাণে এত সব সাহেবি কায়দা কি সহজে হজম হয়? গন্ধ বন্ধ করি কি করে? ফোন তো বন্ধ করে এলাম। হঠাৎ খাটের ওপর বসতে যাব, অমনি আবার ফোনটা বেজে উঠল। দরজা খুলে রেগে মেগে নামতে থাকি। দুপা নেমেই দেখতে পাই খাবার ঘরে তালা ঝুলছে। আবার উঠে আসি। ফোন সারা রাতি বাজবে। বুঝলাম এটা নিচের ফোন, তা বাজুক। বারান্দা দিয়ে তাকিয়ে অবাক হয়ে যাই। জাপানি উদ্যানের মৃদু আলোগুলো দপদপ করে জ্বলছে আর নিভছে। দেওয়ালির মতো যে টুনি বাল্ব আমরা লাগাই, এখানেও বুঝি সেই ব্যবস্থা। আলোগুলো জলে নিভে কাউকে যেন কিছু সংকেত দিচ্ছে। আমার পা দুটোকে সজোরে বাগানের দিকে টানছে। কিন্তু আমার মনস্থির, এই পাহাড়ি বৃষ্টিতে আমি কিছুতেই বেরোবো না, যতই আমার মন ডাকুক। ভিজে শেষে যদি হাঁপানি হয় তাহলে আমি গেছি। শক্ত পায়ে ঘরে ফিরে এসে শুয়ে পড়ি। আলো টালো সব নিভিয়ে দিই। লিখতে আর মন বসছে না। ইঁদুরগুলো ছাদের উপর যত লাফাচ্ছে এখন আমার ততই আনন্দ হচ্ছে।
ওই তো বাবা, জ্যান্ত প্রাণী কত রয়েছে, আমি মোটেই এখানে একা নই। কেন জানি না একা একা এত বড় বাড়ি, বাগান উপভোগ করার উৎকট এবং গরিবী আহ্লাদটা হঠাৎ করেই উবে গেল। কেমন একটা গা ছমছম ভয় ভয় ব্যাপার এসে দাঁড়ালো আমার সামনে। বাথরুমের গন্ধটা বড্ড যেন বেড়েছে, এই ঘরটাকে ছেয়ে ফেলছে। অদৃশ্য এয়ার কন্ডিশনটা নির্ঘাত নিচেই চলছে কোনো তালাবন্ধ ঘরে। ফোনটা কি এখনো বাজছে? যদি বাজে তাহলে সেটা কোথায়, নিচে না পাশের ঘরে? এই সব ভাবছি যে ফোনটা কোথায় বাজছে। হঠাৎ করেই মরিয়া হয়ে আমি দাঁতে দাঁত চেপে কম্বলের নিচে ঢুকে পড়ি। কান, মাথা, মুখ কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ার আপ্রাণ চেষ্টা করি। মাথার মধ্যে ক্রমশ সেই একই শব্দ আমি আর শুনতে পারছি না। ভগবানের কাছে প্রার্থনা করছি, হে ভগবান, আমার শ্রবণে তুমি শান্তি দাও। ভোরবেলায় ঘুম ভেঙে গেল পাখিদের ডাকাডাকিতে। জঙ্গলে যে কত রকমের পাখি থাকে আর কতই তার মনোমোহনকারী ডাক, তার সঙ্গে এখনও ঝিঝি ডাকছে। এই তো দিন হয়ে এলো, মাথাটার ভার ভার ভাব লেগেই আছে। বারান্দায় বেরিয়েই মাথা হালকা হয়ে গেল। বৃষ্টি থেমে গেছে। কি সুন্দর সেজেগুজেই না সূর্যের জন্য প্রস্তুতি হচ্ছে শৈলশ্রেণীগুলো। বারান্দায় থেকে একদিকের বাকি দুটো ঘরের বাইরের দরজায় বড় বড় তালা মারা। একমাত্র হৃদয়ে হৃদয়েই যাওয়া আসা যায়, যেটা আমি প্রায় গুরুকৃত্যের মতো নিষ্ঠার সঙ্গে সারা রাত ধরে করেছি। কি মনে হলো আবার আমার ঘরে দিয়ে মাঝের আটকোনা ঘর পার হয়ে বড় ঘরে গেলাম। ওই তো রিসিভারটা পাশেই নামানো। ঘরে ঢোকার সময়ে দেওয়াল আয়নায় আমার নিজেকে দেখলাম। খাটটা সত্যিই মস্ত বড়, মাথার কাছে একটা টানা তাক। কি যেন নেই মনে হতেই ঠিক বুঝতে পারছি না। খাটের মাথার কাছে ওই তাকে কি একটা যেন থাকার কথা ছিল। অমনি হঠাৎ মনে হলো বাইবেল। হ্যাঁ, খাটের মাথার ধারে একটা বাইবেল থাকবে নিশ্চয়ই। এটা কি কালো ছিল? গন্ধটা এবারে হঠাৎ চিনতে পারি। না, এটা আতরের নয়, বিলিতি এসেন্সের গন্ধ। গির্জাতে যে ধূপ জ্বলে সেই ধূপের। ঘরটায় গির্জার গন্ধ, কফিনের বাক্সে যে ধূপ জ্বলে সেই রকম। মনে কেমন একটা ভার কিছু নিয়ে হেঁটে হেঁটে ঘর থেকে বেরিয়ে আসলাম। ফোনের রিসিভারটাকে ক্রেডেলে তুলে রেখে আসা হলো না আমার। বেয়ারা চা নিয়ে আসে ট্রে সাজিয়ে। সে বলে, গুড মর্নিং মেম সাহেব, আপনার চা। আমিও তাকে গুড মর্নিং বললাম, আর বললাম কাল রাত্রে বারবার ফোন বাজছিল তার কথা। কথাটা শুনে বেয়ারা চুপ করে থাকে। ওর এই অভ্যাসটা আমার খুব খারাপ লাগে। কিন্তু তার যাওয়া আটকে তাকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, তোমাদের এখানে বাগানে সারা রাত টুনি বাল্বগুলো জ্বলে কেন? আপনা আপনি কখনো জ্বলছে, কখনো নিভছে। বেয়ারা বলল, বলতে পারি না মেমসাব, ওসব ব্যাপার মালি জানে। তারপরে আমি বললাম, আচ্ছা বাদ দাও, আচ্ছা রাত্রেবেলা নিচে কিসের একটা মেশিন যেন চালু হয়েছিল, কি বলো তো? কথাটা শুনে বেয়ারা যেতে যেতে ফিরে দাঁড়ায়, ভুরু কুচকে বলে, কই, কোনো মেশিন তো চালানো হয়নি রাত্রে। আমি অবাক হয়ে বললাম, হয়নি? কিসের আওয়াজ হচ্ছিল তবে বলো তো? কোনো এয়ার কন্ডিশনের লুজ কানেকশন নেই তো? একবার দেখো। সে বললে, না মেম সাহেব। আমি বললাম, কিন্তু আমি যে স্পষ্ট শুনলাম, সারা রাত শুনেছি। আচ্ছা, ওই যে জাপানি বাগিচার বাতিগুলো রাত্রে ভারী সুন্দর লাগে, তাই না? হঠাৎ বেয়ারা অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করলো, বাতিগুলো জ্বলছিল নাকি মেম সাহেব? আপনি ঠিক দেখেছেন? আমি যেন তার মুখের দিকে তাকিয়ে নির্বাক হয়ে গেলাম। বললাম, কেন, তুমি জ্বালাওনি? সে বললে, না মেম সাহেব, ওসব মালি জানে।
বলেই সে ট্রে হাতে নিয়ে চলে গেল। পাগড়ি বাঁধা মালি বাগানে উবু হয়ে বসে খুরপি দিয়ে কাজ করছে। বাগানে চায়ের কাপ হাতে নিয়ে নেমে যাই, গিয়ে বলি, জাপানি বাগিচাটা ভারী সুন্দর করেছ। সে বলল, না মেম সাহব, ও अंग्रेज साहब उसने बनाया मैंने नहीं। আমি বললাম, আচ্ছা এই জাপানি বাগিচার বাতিগুলো কি তুমি কালকে জ্বালিয়ে গিয়েছিলে? বুড়ো মালি ঘোলাটে চোখ তুলে তাকিয়ে ফোকলা মুখে মিষ্টি করে হাসে, তারপর মাথা নাড়তে নাড়তে বলে, বাতি है नहीं मेम साहब, वो छोटो छोटो बल्ब इधर मिलता ही नहीं, জ্বালাऊंगा कैसे। কথাগুলো শুনে আমার শিরদাঁড়া দিয়ে একটা বরফের বাতাস নেমে গেল। ইচ্ছে করলো চিৎকার করে বলি, কিন্তু সারা রাত যে আমি বাতিগুলো জ্বলতে দেখেছি, জ্বলছে আর নিভছে, কিন্তু মুখে কিছু বললাম না। আমি বুঝতে পারছি, এখন যদি আমি বেয়ারাকে জিজ্ঞেস করি, আচ্ছা বেয়ারা, তুমি ঘরে কোনো এয়ার ফ্রেশনার স্প্রে করেছিলে? গন্ধটা বড্ড কড়া। সে নিশ্চয়ই বলবে, সরি মেম সাহেব, কিন্তু আমি তো কোনো স্প্রে লাগাইনি। যথাসাধ্য ঘ্রাণ শক্তিকে তীক্ষ্ণ করে কয়েকবার গন্ধটা খুঁজতে চেষ্টা করি বাতাসে, কিন্তু পাওয়া যাচ্ছে না। জাপানি বাগানটি আজ সকালে আলোয় কেমন যেন ম্রিয়মাণ দেখাচ্ছে। রাত্রে যে এই মোহিনী মায়ার পরীর দেশ হয়ে আমাকে ডাকছিল, তা কাকে বলবো? পিছন থেকে হঠাৎ করে কেউ গুড মর্নিং বলে উঠল। বুঝতে অসুবিধে হলো না। মিস্টার হোসেন সাহেব স্বয়ং এসেছেন। সঙ্গে এসেছে ম্যানেজার মিস্টার চ্যাটার্জি এবং ফিনান্স অফিসার শ্রীনিবাসন। আমি বললাম, আরে আসুন আসুন। তারা জিজ্ঞেস করলো, রাত্রে ঘুমটুম হয়েছিল তো? আমি বললাম, হ্যাঁ খুব ভালো, থ্যাংক ইউ। মিস্টার হোসেন বললেন, তাহলে বাংলোটা আপনার পছন্দ হয়েছে তাই তো? মানে আপনি স্যাটিসফাইড? আমি তবুও এসেছিলাম অন্য একটু সাজেশন নিয়ে। আমার স্ত্রীর খুব শখ আপনাকে একটু আমাদের বাংলোতে নিয়ে যেতে। এই বাংলোর ধারে কাছে লাগে না অবশ্য, কিন্তু সেটাও খারাপ না। একটা পাহাড়ি টিলার উপর ঝর্ণা আছে, আপনার ভালো লাগবে। চলুন না, যাবেন নাকি? আমার স্ত্রী আপনাকে একান্ত অনুরোধ করেছে। আমি বললাম, অনেক ধন্যবাদ, কিন্তু কেন মিছিমিছি আপনারা ঝামেলা বাড়াচ্ছেন? বেশ তো আছি। আচ্ছা মিস্টার চ্যাটার্জি, এটাকে ম্যানেজারের বাংলো না করে হঠাৎ আপনারা গেস্ট হাউস করলেন কেন? এত সুন্দর বাংলো। হঠাৎ করেই শ্রীনিবাসন গলা খাকারি দিয়ে উঠল। তারপর বলল, এটা আগে ম্যানেজারেরই বাংলো ছিল। একটা র্যাদার আনফরচুনেট ব্যাপারের পর থেকে ম্যানেজাররা কেউ এখানে থাকতে চায় না। আমি ভুরু কুঁচকে বললাম, তার মানে? সে বললে, ম্যাথিউস নামে এক অল্প বয়সী ইংরেজ ম্যানেজার এ বাড়িতে মারা গিয়েছিল। তারই তৈরি এই ছোট গার্ডেন, যেটাকে আপনি জাপানি গার্ডেন বলছেন, তার নিজের হাতের করা ওই মডেল জাপানি বাগিচাটা তার বাগদত্তা বইয়ের জন্য তিনি উপহার হিসেবে বানিয়েছিলেন। ছুটি নিয়েছিল বিয়ে করতে দেশে যাবে বলে। এক রাত্রে ট্রাঙ্ক কল করে হঠাৎ খবর এলো, বউ অন্য কারোর সঙ্গে ফ্রান্সে পালিয়ে গেছে। ম্যাথাউস সাহেব খবরটা পেয়ে নিজেই নিজেকে গুলি চালায়। সেই থেকে এই বাড়িটা অপয়া হয়ে পড়ে আছে। কেউ আর স্ত্রী পুত্র নিয়ে এখানে বসবাস করতে চায় না। আর যত আজে বাজে গল্পগুজব লোকে রটাচ্ছে, তার অবশ্য খানিকটা কারণ আছে। হঠাৎ চ্যাটার্জি বলল, কিছু নয় ঠিকই, তবু শুনে শুনে ভয় লাগে, বুঝেছেন? ভয়ে তো বাবুর্চিরাও এখানে রাত্রিবাস করতে চায় না। সেবার এক ভদ্রলোক তো ভয়ঙ্কর ভয় টয় পেয়ে সে কি কেলেঙ্কারি কাণ্ড! কী সব শব্দ টব্দ যেন সে সারা রাত শুনেছিল, আর কী সব আলো ঠালো দেখেছিল, তাই নাকি তার সারা রাত ঘুম হয়নি। হাইপার টেনশনের রুগী, বুঝেছেন? সকালবেলা সোজা ডাক্তার ডাকতে হলো, সে আর এক কাণ্ড। সেই থেকে আমরা আর এটা ইউজ করি না।
আর বলবেন না, এরা সব ফার্টাইল ইমাজিনেশনের লোক, মহোচ্ছ্বাসে বলল হোসেন সাহেব। ওই তো ডক্টর দেবসেন দিব্যি ঘুমোলেন, কিছুই ডিস্টার্ব হয়নি ওনার। ওসব গল্প স্বল্প কাউকে বলাই উচিত নয় আগে থেকে। মিস্টার হোসেন বললেন, কি আমাদের ব্যাপারটা একটু ভাবছেন তো? মানে গিন্নির আবদারটা মঞ্জুর হবে তো আজ রাতে? আশা করি ওরা খেয়াল করেনি কখন যেন আমার হাতের কাঁটা চামচ স্থির হয়ে গেছে অভুক্ত ডিম বেকনের প্লেটে। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।